ল্যাম্পপোস্টের সাথে কিছুটা হেলা দিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে পিয়াসা। চোখে মুখে তার মারাত্মক বিরক্তির ছাপ। পাশ থেকে কিছু ত্রুটিপূর্ণ কথা পিয়াসার কানে ভেসে আসছে বারংবার। বাজে ইঙ্গিত দিয়ে চলেছে তার থেকে সামান্যতম দূরে দাঁড়িয়ে থাকা বকাটে টাইপ ছেলেটা। ইঙ্গিতগুলো এতটাই বাজে শোনাচ্ছে যা পিয়াসার কানে ঝংকারের মতো বেজে চলেছে। তার কান ঝালাফালা হয়ে যাবার উপক্রম। চরম বিরক্তি, অস্বস্তি ও রাগ নিয়েও তাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই মুহূর্তে রাগটা তার ছেলেটার উপর হচ্ছে না, হচ্ছে অন্য একজন মানুষের ওপর। তাকে সামনে পেরে হয়তো পেঁয়াজের মতো কুচি কুচি করে কেটে ফেলতে চিমটি পরিমাণ দ্বিধাবোধ করতো না পিয়াসা। ক্ষণকাল পর বাইক চালিয়ে আসতে দেখা যায় আয়াসকে। পিয়াসার সামনে বাইকটা থামাতেই রাগে কটমট করতে করতে এগিয়ে যায় সে। দাঁতে দাঁত ঘষে বলে ওঠে, এতক্ষণে আসার সময় হয়েছে তোর? কতক্ষণ দাঁড় করিয়ে রেখেছিস, খেয়াল করেছিস একবারও? আয়াস ব্যস্ততার ভঙ্গিতে বলল, রেগে যাচ্ছিস কেন? ইচ্ছে করে দেরি করেছি নাকি? আয়াসের কথা কেড়ে নিয়ে পিয়াসা বলে উঠল, রাখ তোর অজুহাত। কোথায় গিয়ে আড্ডা দিচ্ছিলিস সেটা বল। তোর জন্য অপেক্ষা করতে করতে হয়তো আজ এখানেই শহীদ হয়ে যেতাম। ওই যে ছেলেটাকে দেখছিস, খুবই বিশ্রী ভাষায় বাজে ইঙ্গিত দিয়ে যাচ্ছিল পুরোটার সময়। আর একটু দেরি করে আসলে হয়তো। পিয়াসা আর কিছু বলতে পারল না। তার আগেই আয়াস বাইক ছেড়ে নেমে ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালো। আয়াসকে দেখেই বোঝা যাচ্ছে যে এখন কিছু একটা অঘটন ঘটিয়ে ছাড়বে। পিয়াসা বড় বড় পা ফেলে এগিয়ে যায় সেদিকে। এর মাঝে কিছু টুকরো কথোপকথন হলো আয়াস আর ওই ছেলেটার মাঝে, যা পিয়াসা কান অবধি পৌঁছাতে ব্যর্থ হলো। তার সেখানে পৌঁছানোর আগেই আয়াস খুব জোরে সোরে একখানা ঘুষি বসিয়ে দিল ছেলেটার মুখের ওপর। সাথে সাথেই ছেলেটার নাক ফেটে গলগল করে তাজা রক্ত বেরিয়ে এলো। আতকে উঠল পিয়াসা। আয়াসের হাত টেনে ধরে নিয়ে আসতে চাইল সে, কিন্তু আয়াস এতটুকুতেই ক্ষান্ত হলো না। আরও দু চারটে চড় থাপ্পড় বসিয়ে দিল ছেলেটার মুখে। সাথে চিৎকার করা গলায় বলে উঠল, নেক্সট টাইম থেকে মেয়েদের টিচ করার আগে এই খুশি থাপ্পড়ের কথাগুলো মনে রাখবি। আর কিচ্ছু বলতে চাইল না সে। তার আগেই কোনো রকমে টেনে নিয়ে আসলো পিয়াসা তাকে। ছেলেটার বেহাল দশা। আরও কিছুটা সময় এভাবে চলতে থাকলে হয়তো সে মারা পড়বে। আয়াস ঝাড়া দিয়ে পিয়াসার থেকে হাতটা ছাড়িয়ে নিল। এরপর ক্ষণকাল চোখ বন্ধ করে বাইকে ঠেস দিয়ে দাঁড়িয়ে থেকে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, ওঠ। কথাটা বলেই সে বাইকে উঠে বসল। আয়াস উঠে বসতেই পিয়াসাও বসে পড়ল। আয়াস তার পরনে থাকা টি শার্টটা কয়েকটা বোতাম খুলে শার্টের কলারটা ঘাড় ঠেকিয়ে কিছুটা নামিয়ে দিয়ে বাইক স্টার্ট দিল। সারাটা পথ তার কোনো কথা হলো না দুজনের মাঝে। বাসায় প্রবেশ করলো দুজনেই গম্ভীর মুখ নিয়ে। পিয়াসার মা সায়রা বেগম ওদের গম্ভীর মুখের কারণ জানতে এগিয়ে এসে প্রশ্ন ছুড়লেন, কি হয়েছে রে? কেমন একটা দেখাচ্ছে তোদের। এই আয়াস, কি হয়েছে বলতো আমায়। পিয়াসা ভয় পাচ্ছিল আয়াস আবার সত্যটা না বলে দেয়। সত্যটা শুনলে হয়তো তার মা তার সাথে লঙ্কা কাণ্ড ঘটিয়ে ছাড়বে। তাই সে নিজেই দ্রুত গলায় বলে উঠল, কিছু হয়নি মা, তুমি শুধু শুধু চিন্তা করছো। কথাটা শেষ করেই সে আয়াসকে টেনে নিয়ে নিজের রুমে চলে এলো। সায়রা বেগম কিছুটা অবাক হলেও পরক্ষণে বিষয়টা নিয়ে আর মাথা ঘামালো না। আয়াসকে বিছানায় বসিয়ে পিয়াসা সাইড টেবিল থেকে পানি গ্লাস এগিয়ে দিল। ঢকঢক করে এক নিঃশ্বাসে পুরোটা পানি খেয়ে নিল সে। এবার কিছুটা শান্তি লাগছে আয়াসের। রাগও কিছুটা কমে এসেছে তার। পিয়াসা মৃদু গলায় বলল, ছেলেটাকে না মারলেও পারতি। এমনটা তো অহরহ হয়েই থাকে রাস্তাঘাটে।
কয়জনকে মেরে শায়েস্তা করবি তুই? কয়েকজনকে বা থামিয়ে রাখবি? শুধুই ঝামেলা ছাড়ার কিছুই না। আয়াস কপট রাগ দেখিয়ে বলল, তো ছেড়ে দিতাম জানোয়ারের বাচ্চাটাকে। চোখের সামনে যতগুলো শালাকে এমন কিছু করতে দেখব, সবগুলোকেই মেরে হাড়গোড় ভেঙে রেখে দেব। দোষটা তো তোর। তুই যদি দেরি করে না আসতি তাহলে এমন কিছুই হতো না। স্পষ্ট স্বরে বলে উঠল পিয়াসা। আরে মেরি মা, ইচ্ছে করে তো কেউ দেরি করে না। ওই অঞ্জুটা আসার সময় পথ আটকে দিল। ফোনে কি একটা সমস্যা হয়েছে, তার সেটা ঠিক করে দিতে হলো। এত করে বললাম দোকানে নিয়ে শাড়ি আনতে, কিন্তু না, ওর একটাই কথা, আমাকেই ঠিক করে দিতে হবে, আর সেটা এখনই। আর তুই জানিসই তো আমার দয়ার শরীর, তাই বাধ্য হয়েই ওর প্রবলেম সলভ করে আস্তে আস্তে লেট হয়ে গেল। আর এমন কিছু যে হবে তা আমার ভাবনার বাইরে ছিল। অঞ্জু নামটাই পিয়াসাকে রাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে কিছুতেই আয়াসের সাথে কিংবা তার আশেপাশেও অঞ্জু নামক ঝঞ্ঝাটকে সহ্য করতে পারে না। রাগ এবং সহ্য ক্ষমতা লোপ পায় তখন তার। আয়াসের ঠিক পাশেই বসা অবস্থায় ছিল সে। অঞ্জু মেয়েটার নাম আয়াসের মুখ থেকে শুনতেই উঠে দাঁড়ালো সে। আয়াসকে টেনে তুলে দাঁড় করিয়ে পেছন থেকে ঠেলতে ঠেলতে রুমের বাইরে বের করেই শব্দ করে দরজা আটকে দেয় পিয়াসা। আয়াস হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে দরজার অপর প্রান্তে। সে কিছুতেই বুঝে উঠতে পারছে না পিয়াসার হঠাৎ এমন রিয়াক্ট করার কারণটা কি। কি এমন বলেছে সে তাকে? তার জানা মতে রেগে যাওয়ার মতো তেমন কিছুই বলেনি সে। চেয়ার টেনে বসে পড়ল পিয়াসা। টেবিলের ডান পাশের ড্রয়ার থেকে একটা রঙিন কাগজ বের করে লিখতে শুরু করলো সে। প্রিয় তুই। দরজার ওপাশে দাঁড়িয়ে অবাক হচ্ছিস, তাই না? হতবাক হয়ে এখনো হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবে চলেছিস আমি হঠাৎ এমন রিয়াক্ট কেন করলাম, তাই না? হঠাৎ নয় রে, বিগত 3 বছর ধরেই এভাবে রিয়াক্ট করে আসছি আমি। তুই বোকা, তাই বুঝতে পারিস না। যবে থেকে তোর ওই অঞ্জুর সাথে মেলামেশা শুরু হয়েছে, ঠিক সেই দিন থেকেই আমার বুকের ভেতর এক অদ্ভুত যন্ত্রণাদায়ক আগুনের সৃষ্টি হয়েছে। যখনই তুই ওর নাম জপ করিস, তখন সেই আগুনের অস্তিত্ব ক্ষণে ক্ষণে টের পাই আমি। ভীষণ রকম যন্ত্রণা হয় তখন, জানিস। যদি সম্ভব হতো সেই আগুনেই দগ্ধ করে দিতাম আমার চিরশত্রু অঞ্জুটাকে। প্রথম খুব একটা মাথা ঘামায়নি ব্যাপারটা নিয়ে, কিন্তু যেদিন ঝুমের থেকে জানতে পারি তুই অঞ্জুকে কিভাবে দেখিস সেটা বলতে পারবো না, কিন্তু অঞ্জু তোকে অন্য চোখে দেখে, সেদিন থেকেই অসহ্য জ্বালা অনুভব করতে শুরু করলাম। প্রেমের জ্বালা এত কেন বলতো? সেই দিনের থেকে আমার ঘুম হারাম হয়ে গিয়েছে। শুধু একটা কথা নিয়েই শুরু এবং শেষ হয় আমার সকাল রাত। তুই কি অঞ্জুকে ওর মতো করেই একই চোখে দেখিস? কয়েকবার তোর থেকে জানতে চেয়েও জানা হয়ে ওঠেনি। এ হয়েছে আরেক জ্বালা, বিশ্রী জ্বালা। না পারছি হজম করতে, আর না পারছি মুখে নিয়ে বসে থাকতে। আচ্ছা, তোকে কি মেকানিক পেয়েছে ওই অঞ্জু, যে ফোনটা সারানোর জন্য তোর কাছেই ওকে আসতে হলো? তুই বল, এটা শুনলে কেউ রাগ না করে থাকতে পারবে? অবশ্যই তার রেগে যাওয়াটা স্বাভাবিক। আমিও রেগে গিয়েছি, বেশ করেছি, তোকে রুম থেকে বের করে দিয়ে। ও বললেই কেন তোকে শুনতে হবে ওর কথা? আজ রুম থেকে বের করেছি, এরপর বাসা থেকে বের করে দিব। এটি তোর শূন্যস্থানটা না হয় ফাঁকাই থাক। যেদিন তোর ভালোবাসা হয়ে উঠতে পারবো, সেদিনই এই ফাঁকা স্থানটা পূর্ণ করব। চিঠিটা লেখা হতেই সযত্নে কাগজটা ভাঁজ করে বাম পাশের ড্রয়ারে আরও কত শত চিঠির মধ্যে এই চিঠিরও স্থান করে দিল পিয়াসা। পিয়াসার মতে বাম পাশটা একটা ভালোবাসার দিক অথবা চিহ্ন বলা চলে, তাই সে চিঠিগুলো যেখানেই রাখে সে জায়গাটার ঠিক বাম পাশেই রাখে। গত 9 বছরে লেখা সব চিঠি জমে আছে তার রুমের আনাচে কানাচে।
যার অস্তিত্ব সে ছাড়া আর কেউ জানে না। হ্যাঁ, একজন জানে, সে হলো ঝুমুর, পিয়াসার বান্ধবী। আয়াসের প্রতি পিয়াসার দুর্বলতা কতটুকু জানে সে, কিন্তু চিঠির ব্যাপারটা এখনোই অজানা রয়ে গেছে তার কাছে। আয়াস আর পিয়াসা সম্পর্কে মামাতো ফুপাতো ভাই বোন। আয়াস পিয়াসার থেকে গুণে গুণে 3 বছরের বড় হওয়ার সত্ত্বেও তাদের সম্পর্কটা তুই তুকারির। ভালোবাসা বুঝতে শিখেছে যবে থেকে, আয়াসকেই সর্বত্র সময় পাশে পেয়েছে পিয়াসা। প্রতিটার সময় ছায়ার মতোই থেকেছে আয়াস। এসব থেকেই পিয়াসার মনে আয়াসের প্রতি ভালোবাসার শুভ সূচনা হয়েছে, যার রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি পিয়াসা। প্রথম প্রথম তার মনে হতো এটা শুধুমাত্রই আয়াসের প্রতি তার ভালো লাগা, আর কিছুই নয়। কিন্তু বয়স যখন আস্তে আস্তে বাড়তে লাগলো, পিয়াসার ভালোবাসাও আস্তে আস্তে তত গাঢ় হতে লাগলো। দুর্বলতা অনুভব করলো সে, বুঝতে পারলো এটা ভালো লাগা নয়, এটা ভালোবাসা। পিয়াসার বয়স যখন 11, তখন থেকেই চিঠি লেখা আরম্ভ করেছে সে। আয়াসের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত বর্ণনা করে চিঠির মাধ্যমে ফুটিয়ে তুলত সে। কিন্তু একটা চিঠিও আয়াসের কাছ অবধি পৌঁছতে পারেনি কখনো। পিয়াসা সযত্নেই রেখে দিয়েছে প্রতিটা চিঠি, তার ভালোবাসার প্রমাণস্বরূপ। কথায় কথায় 10 মিনিট পর রুমের দরজা খুলে বেরিয়ে এলো পিয়াসা। দরজার সামনে দাঁড়িয়েই তীক্ষ্ণ দৃষ্টি ফেলে খুঁজতে লাগলো আয়াসকে। কোথাও দেখতে না পেয়ে ভাবতে লাগলো, চলে গেল নাকি আবার ছেলেটা। হঠাৎ তার মাথায় গাঁটটা পড়ল। চমকালো না পিয়াসা, বরং সে খুশি হলো, কারণ সে জানে কাজটা কার। ঘুরে তাকাতেই আয়াস হেসে উঠল, বলল, হি হি হি। কি রে, কাকে খুঁজছিস? সে কথার উত্তর দিল না পিয়াসা, বলল, যাস নাই তুই? আয়াস দেয়ালের সাথে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে বলল, না, আমি চলে গেলে মন খারাপ তো তোর হতোই। আমার কেন মন খারাপ হবে? পিয়াসার দিকে কিছুটা ঝুঁকে এক ভুরু উঁচিয়ে আয়াস বলে উঠল। হতো না? পিয়াসা তড়িঘড়ি করে সরে দাঁড়ালো, আমতামতা করে বলল, না, হতো না, তুই যা তো। না রে, আজ বরং থেকেই যাই। মনিও বলল থেকে যেতে। পিয়াসা মনে মনে খুশি হলো, কিন্তু তা প্রকাশ না করে বলল, হঠাৎ থাকার ইচ্ছে হলো? এমনি সময় তো 1000বার পায়ে ধরলেও থাকার জন্য রাজি করানো যায় না। মতলবটা কি বলতো? আয়াস তার ঝাঁকড়া চুলগুলো নাড়িয়ে বলল, তোর শ্বশুরবাড়ির গন পিটুনি খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এর জন্যই থাকতে রাজি হলাম। সেকেন্ডেই পিয়াসার চোখ বড় বড় হয়ে উঠল, কিছুটা চেঁচিয়ে বলে উঠল সে, মানে? মানে তোর জন্য ছেলে খোঁজা হচ্ছে, সুযোগ্য পাত্র। বুড়ি হয়ে গেছিস তো, এবার তো তোকে বিদায় করতে হবে। চোখ রাঙিয়ে তাকালো পিয়াসা। এই মুহূর্তে তার মা আর আয়াসের ওপর ভীষণ রকমের রাগ হচ্ছে, কিন্তু রাগটা ঠিক কার ওপর দেখাবে ভেবে পাচ্ছে না সে। পিয়াসাকে রাগে ফুসফুস করতে দেখে আয়াস গগন কাঁপিয়ে হেসে উঠল। সেই হাসির কারণ বুঝতে না পেরে তাকিয়ে রইল পিয়াসা। আয়াস নিজের হাসি থামিয়ে বলে উঠল, তুই দেখছি ভীষণ রেগে গেছিস রে পিউ। আরে, আমি তো মজা করছিলাম। কথাটা শোনা মাত্র আয়াসকে ধাওয়া করতে শুরু করলো পিয়াসা। সারা বাড়িময় চলল সেই ধাওয়া করার প্রতিযোগিতা। এই মুহূর্তটাকে পিয়াসা গোটা গোটা অক্ষরে লিখে রাখতে ভুলে করল না। সকালটা ছিল পূর্ণ রৌদ্রোজ্জ্বল। পিয়াসার মেজাজ ছিল ফুরফুরে। জানালার পাশে ঝুঁকে বসে থেকে আপন মনে কিছু একটা ভেবে যাচ্ছিল সে। ভাবনার প্রহর কাটিয়ে দেয়াল ঘড়ির দিকে চোখ রাখল পিয়াসা। সময় দেখে মুখের হাসিটুকু বিলীন হয়ে গেল তার। কপালে ভাঁজ পড়ল খানিকটা। পাশ থেকে ফোনটা হাতে তুলে নিয়ে
আয়াসের নাম্বারে ডায়াল করলো পিয়াসা। গুনে গুনে পরপর 10 বার কল করার পর হতাশ হয়ে দাঁড়িয়ে পড়ল সে। সেটা এত বেখেয়ালি কেন ভাবতে লাগলো মনে মনে। এতবার কল করার পরেও ফোনটা না ধরায় এবার সে আয়াসের মা লতা খানমের নাম্বারে কল করলো। এবার তাকে হতাশ হতে হলো না। কলটা রিসিভ হলো প্রায় সঙ্গে সঙ্গেই। কল রিসিভ হতেই পিয়াসা প্রথমে যে কথাটা বলে উঠল, ফুপি, আয়াস ভাই কই? ওকে একটাবার ফোনটা দাও তো। লতা খানম অভিমানী সুরে বললেন, আয়েশের খোঁজ নেওয়ার জন্য শুধু কবিতা মনে পড়ে, তাই না রে পিউ? আরে ফুপি, তুমি এমন কেন ভাবছো? আমি মনে হয় এমনিতে তোমার খোঁজ নিই না। আয়াস ভাইয়াকে ফোনে পাচ্ছিলাম না, একটু দরকার ছিল তাকে, তাই তোমাকে কল করলাম। লতা খানম সুর পাল্টে বললেন, ওকে কিভাবে পারি? সে তো বাসায় নেই, ফোনটাও ফেলে রেখে গেছে বাসায়। পিয়াসা সংক্ষেপে বলল, ও কি দরকার আমাকে বল, ও আসলে আমি বলে দেব। না না, তার প্রয়োজন নেই। কোথায় গেছে তুমি কি কিছু জানো? না রে মা, অন্ধ্র এলো বাসায়, এরপর ওর সাথে বেরিয়ে গেল হন্তদন্ত হয়ে। যাওয়ার সময় জিজ্ঞেস করতে শুধু বলল কাজ আছে, ব্যাস, আর কিছু বলে যায়নি। কথাটা শোনা মাত্রই পিয়াসার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। শরীরটা অসহ্য যন্ত্রণায় ভরে উঠল। আর কোনো কথা বলতে পারল না সে। চোখটা লাল হয়ে উঠল মুহূর্তেই, ভরে গেল নোনা জলে। টুপটুপ করে কয়েক ফোঁটা গড়িয়ে পড়ল গাল বেয়ে। অঞ্জু মেয়েটাকে শেষ করে দেওয়ার প্রবল ইচ্ছা জেগে উঠল তার মনে। আয়াসের জীবন থেকে অঞ্জু নামটাকে একেবারে নাই করে দিতে ইচ্ছে হলো তার, কিন্তু ইচ্ছেটাই রয়ে গেল। নাই করা আর হলো না তার। অসহ্য যন্ত্রণা নিয়েই লিখতে বসলো পিয়াসা। প্রিয় তুই, বড় বেশি জ্বালাচ্ছিস আজকাল তুই। আমাকে নয়, আমার মনটাকে। পুড়ছে আমার মন, আর কত পোড়াবি বলতো? এবার তো একটু বোঝ আমায়। আচ্ছা, তোর মনে আছে আগে তুই আমার মুখ থেকে ভাই শব্দ বের করার জন্য কত মারতিস আমাকে? কতবার কত রকমভাবে তোর থেকে মার খেয়ে কান্না করেছি আমি, তার হিসেব নেই। কিন্তু তবুও ভুলেও কখনো তোকে ভাই বলে ডাকিনি, ইচ্ছে হয়নি। কিন্তু ডাকতে হয় ফুপির সামনে বাধ্য হয়ে, সেটাও তোর অগোচরে। আজও যখন ফুপির সামনে তোকে ভাই বলে ডাকতে হয়েছে, কেমন একটা ব্যথা অনুভব করেছি জানিস? পুরনো ব্যথা। এই ব্যথাটা আর সহ্য করতে চাই না রে আমি। এবার তো আমায় তোর বউ বানিয়ে নে, তাহলে সকল ধরনের যন্ত্রণা থেকে আমি সারা জীবনের মতো মুক্ত হয়ে যাব। না থাকবে ভাই বলে ডাকার যন্ত্রণা, আর না থাকবে অঞ্জু নামক অসহ্য যন্ত্রণা। ইতি তোর। কিছু সময় পর আয়াস ব্যস্ত পায়ে প্রবেশ করল পিয়াসাদের বাসায়। সায়রা বেগমকে চোখে পড়তেই বলে উঠল, মণি, পিউ কই? কথাটা বলে সব প্রশ্নে তাকিয়ে রইল আয়াস। সায়রা বেগম খানিক ভেবে বললেন, কই আর থাকবে, ও রুমেই আছে হয়তো। আয়াস আর কথা বাড়ায় না, পা বাড়ায় পিয়াসার রুমের উদ্দেশ্যে। কিন্তু পিয়াসাকে রুমে খুঁজে পায় না আয়াস। ক্ষণকাল দাঁড়িয়ে থেকে কি ভেবে সে ছাদে যাওয়ার প্রস্তুতি নেয়। খুঁজেও পায়, ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পিয়াসাকে। মন খারাপ? আয়াসের প্রশ্ন। পিয়াসা ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। আয়েশাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ম্লান গলায় বলে ওঠে। দৃষ্টি অন্যদিকে রেখেই জবাব দিল পিয়াসা, না, তুই কখন এলি? মাত্র এই ছাদে দাঁড়িয়ে একা একা কি করছিস? কিছুই না। সরি রে, আজ তোকে নিয়ে বের হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ অঞ্জুটা বাসায় এলো আর বেরিয়ে যেতে হলো। জানি। আয়াস অবাক হয়ে জানতে চাইল, তুই কি করে জানলি?
ফুপি বলেছে, তোকে ফোন করেছিলাম, পাইনি, তাই ফুপিকে ফোন করি, তখনই জানতে পারি। আয়াস সংক্ষেপে বলল। ও, ক্ষণকাল নীরব থাকে দুজনেই। নীরবতা কাটিয়ে আয়াস প্রথমে বলে উঠল। ফুচকা খাবি? পিয়াসা ভুরু কিঞ্চিত কুঁচকে বলল, এখানে ফুচকা কই পাবি? ফুচকার দোকান গলির মাথায়, আমি এখন বের হব না। আয়াস মাথায় গাঁটটা মেরে বলে উঠল। তুই বেশি কথা বলিস, আয় আমার সাথে। কথাটা শেষ হতেই পিয়াসার হাত ধরে টেনে নিয়ে নিচে পিয়াসার রুমে চলে আসে আয়াস। রুমে আসতেই পিয়াসার চোখ পড়ে তার টেবিলের ওপর। অবাক হয়ে বলে ওঠে, হঠাৎ ফুচকা কিনে নিয়ে এসেছিস, ব্যাপার কি? আয়াস গম্ভীর মুখে বলল, সব কিছুর মধ্যে এত ব্যাপার খুঁজিস কেন বলতো? ইচ্ছে হলে খা, নয়তো ফেলে দে। কথাটা বলেই আয়াস বেরিয়ে যায় রুম ছেড়ে। পিয়াসা হা করে তাকিয়ে থাকে দীর্ঘ সময়। ভাবতে থাকে, রাগ তো তার করার কথা, আয়াস কেন করলো? সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। রোদে ছিটে ফোঁটাও চোখে পড়ছে না আজ। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় উড়ে উড়ে একত্রে হচ্ছে জড়ো, যেন তারা মেতে উঠেছে কোনো এক অদ্ভুত খেলায়। পিয়াসার মনের কোণে একটা ছোট্ট ইচ্ছে প্রবলভাবে জেগে উঠল। শাড়ি পরতে ইচ্ছে হলো তার। পরেও ফেললো একটা লাল পাড়ের সাদা শাড়ি। সাজলো খুব সুন্দর করে। বের হতেই সায়রা বেগম প্রশ্ন ছুড়লেন পিয়াসার উদ্দেশ্যে। কোথাও যাচ্ছিস? পিয়াসা হাঁটতে হাঁটতে জবাব দিল, কিচেনে। সায়রা বেগম মেয়ের পিছু পিছু এলেন, তাকিয়ে রইলেন উৎসুক দুটি চোখ নিয়ে। পিয়াসা গুনগুন করে গান গাইছে আর এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজছে। সায়রা বেগম কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে আর না পেরে জিজ্ঞাসা করেই ফেললেন, কি রান্না করবি? আমায় বল, আমি করে দিচ্ছি। না মা, আমি করব, তুমি শুধু সবকিছু আমাকে একটু এগিয়ে দাও। দেখো না, কিছুই খুঁজে পাচ্ছি না। আয়াস খিচুড়ি আর ইলিশ ভাজা খেতে খুব পছন্দ করে, তাই ভাবলাম রান্না করে নিয়ে যাই। সায়রা বেগম আর কিছুই বললেন না, সবকিছু এগিয়ে দিলেন তিনি। পিয়াসা চট করে রান্নাটা সেরে ফেলল। নিজে একা অবশ্য সবকিছু করতে পারল না সে, তার মাকেও হাতে হাতে করে দিতে হলো কিছু কাজ। এই তো মাছ ভাজার সময় কিছুতেই পিয়াসা মাছটা তেলের উপর ছাড়তে পারছিল না। শেষমেশ সায়রা বেগমকেই কাজটা করে দিতে হলো। কলিং বেল চাপতেই দরজা খুললেন লতা খানম। পিয়াসাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখে ক্ষণকাল মুগ্ধ নয়নে চেয়ে রইলেন তিনি। পিয়াসায় মিষ্টি করে হেসে বলে উঠল, বাহিরে কি দাঁড় করিয়ে রাখবে ফুপি? লতা খানমের ধ্যান ছুটে গেল, দ্রুত বলে উঠলেন, না না, ভিতরে মা, তোকে দেখে ভিতরে আসতে বলতেই ভুলে গিয়েছিলাম। একগাল হেসে ফেললেন তিনি। পিয়াসাও বিনিময়ে মিষ্টি করে হেসে ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই দেখা মিলল আয়াসের। গভীর মনোযোগ দিয়ে টিভিতে কিছু একটা দেখছে সে। খাবারের বক্সটা একপাশে রেখে পিয়াসা এগিয়ে গেল সেদিকে। সামনে গিয়ে আয়াসের মুখোমুখি হয়ে দাঁড়ালো সে। বিরক্তিতে আয়াস কপাল কুঁচকে ফেলল। তবু কিছু না বলে খানিক সরে বসে পুনরায় মনোযোগ দিল টিভি দেখায়। পিয়াসা আবারও তার সামনে গিয়ে দাঁড়ালে এবার আয়াস বিরক্ত প্রকাশ করে বলে উঠল, শর্ত, খাম্বার মতো সামনে এসে দাঁড়াচ্ছিস কেন? তবু সরল না পিয়াসা, মুখে কিছু বললও না। আয়াস এবার নিজেই ওকে সামনে থেকে সরিয়ে দিল। মেজাজ বিগড়ে গেল পিয়াসার। রাগে সে টিভি অফ করে রিমোটটাও সরিয়ে ফেলল। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এমন কেন তুই বলতো, এমন কেন? আয়াস ভুরু কিঞ্চিত কুঁচকে বলল, কেমন? খুব খারাপ তুই। মনে হয় আজ জানলি?
পিয়াসা অধৈর্য হয়ে বলল, আজ যে আমি শাড়ি পরেছি একটা বারো খেয়াল করেছিস? একবার তো অন্তত বলতে পারতি কেমন লাগছে আমায়। সাতচুনির মতো লাগছে। হয়েছে, এবার রিমোটটা দিয়ে বিদায় দেহ। পিয়াসার রাগে দুঃখে কানা করে দিতে ইচ্ছে হলো। রাগটা গিয়ে পড়লো রিমোটের ওপর, আছড়ে ফেলে দিল সে। এরপর চলে এলো সেখান থেকে। পুরোটা সময় আয়াস ভাবলেশীনভাবে তাকিয়ে রইল। সন্ধ্যা 7:15। পিয়াসা তার রুমে শুয়েছিল। হঠাৎ পাশ থেকে তার ফোনটা বেজে ওঠে। হাতে নিয়ে দেখতে পায় আয়াসের নাম্বার থেকে কল এসেছে। তখনকার রাগটা এখনও সে কাটিয়ে উঠতে পারেনি, বিধায় ফোনটা কেটে বিছানার ওপর ছুঁড়ে ফেলল পিয়াসা। আয়াস আবারও কয়েকবার কল করলো। প্রতিবারই পিয়াসা কলটা কেটে দিল, ধরল না একবারও। আয়াস এবার ছোট্ট একটা মেসেজ পাঠালো। আমি আসছি। এই দুটো শব্দের মেসেজটাই যথেষ্ট ছিল পিয়াসার ভয় পাওয়ার কারণ। রাগটাকে আর টিকিয়ে রাখতে পারল না সে। দ্রুত ডায়াল করলো আয়াসের নাম্বারে। রিসিভ হতেই আয়াস ধমকে সুরে বলে উঠল, ফোন ধরছিলি না কেন? এমনি। এমনি? তুই আমার ফোন বারবার কেটে দিচ্ছিলি, এত সাহস হয়ে গেছে তোর? কেন ফোন করেছিস সেটা বল। আয়াস সুর পাল্টে ফেলল, বলল, তোর একটা পিক লাগবে আমার। আমার পিক তো তোর কাছে আছেই। আহা, শাড়ি পরা অবস্থায় একটা পিক লাগবে। পিয়াসা অবাক হয়ে বলল, কেন? আমার শাড়ি পরা পিক দিয়ে তুই কি করবি? আমি কিছুই করব না। তো? আরে, আমার ফ্রেন্ড রাতুলকে চিনিস না? হুম। রাতুল তোকে পছন্দ করে। ও চাইছিল তোর পিক ওর বাসার সবাইকে দেখাবে, কিন্তু সমস্যা হলো এমনই যে পিকগুলো আছে ওইসব পিকে তোকে একদম বাচ্চা বাচ্চা লাগে, কিন্তু শাড়ি পরলে অতটাও লাগে না। এখন তুই চটপট একটা শাড়ি পরে ফেল। আমি আসছি, আজ আমি নিজে তোর ছবি তুলব। জানিসই তো আমি কত ভালো ছবি তুলতে পারি। রাগে পিয়াসার সারা শরীর জ্বলে উঠল। রাগ মিশ্রিত গলায় বলল, কি? তোর ফ্রেন্ডের জন্য আমাকে শাড়ি পরতে হবে? হুম। তোর অঞ্জুকে গিয়ে পড়তে বল, আমি পারবো না। ওই, আমার অঞ্জু মানে কি বলতে চাস তুই? শোন, শাড়ি পরবো না বললে হবে না, শাড়ি তোকে পরতেই হবে। যদি না পারিস আমি নিজে এসে পড়াবো তোকে। 10 মিনিটের মধ্যে শাড়ি পরে রেডি হয়ে থাক। কথাটা বলেই ফোন রেখে দিল আয়াস। রাগে গজগজ করতে করতেই একটা গাঢ় নীল রঙের শাড়ি পরে ফেলল পিয়াসা। এরপর বসে রইল চুপ করে। বেশ কিছুক্ষণ পর আয়াস এলো। ভালো করে পরখ করে নিল একবার পিয়াসাকে। অস্ফুট স্বরে বলল, পারফেক্ট। অথচ পিয়াসা একটুও সাজেনি এখন, শুধু শাড়ি পরেছে আর চুলগুলো হাত খাপা করে রেখেছে। আয়াস বলল, গাল ফুলিয়ে বসে আছিস কেন? ওর বলছি। পিয়াসা উঠে দাঁড়ালো, কিন্তু তাকালো না একবারও। অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল সে। আয়াস ব্যস্ত সুরে বলে উঠল, ছাদে যা, রুমের মধ্যে ছবি ভালো আসবে না। পিয়াসা কটমট করে তাকালো একবার আয়াসের দিকে। তাতে আয়াসের কোনো ভ্রুক্ষেপ নেই। পিয়াসা চাপা চিৎকার করে বলে উঠল, অন্ধকারের মধ্যে গিয়ে পিক তুলবি তুই? ফাজলামি করিস আমার সাথে? অন্ধকারের মধ্যে কেন তুলবো? ব্যবস্থা একটা করে নেওয়া যাবে। তুই আর কোনো কথা না বলে এখন যা তো, আমি ক্যামেরাটা নিয়ে আসছি। পিয়াসা আর কিছু বলল না। জোরে জোরে পা ফেলে ধূপধাপ শব্দ তুলে চলে এলো সে সেখান থেকে। ছাদের দরজার কাছে এসে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এরপর দরজা খুলে ছাদে প্রবেশ করতেই চমকে উঠল সে। চোখজোড়া আপনা আপনি অস্বাভাবিক রকমের বড় হয়ে উঠল। পুরো ছাদটাই মোমবাতি ও প্রদীপ দিয়ে সাজানো হয়েছে। রেলিংয়ের কোণ ঘেঁষে যেন প্রদীপের মেলা বসেছে। পিয়াসা চোখের পলক না ফেলে অবাক দৃষ্টিতে
পুরো ছাদটাকে পর্যবেক্ষণ করতে লাগলো। ছাদ জুড়ে অন্যরকম এক আলোর সৃষ্টি হয়েছে। সাদা গোলাপের মিষ্টি সুগন্ধ ভেসে আসছে বাতাসে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল পিয়াসার। হঠাৎ একটা গান ভেসে আসলো কানে। এখন যে সময় ভালোবাসার, এই দুটি হৃদয় কাছে আসার, তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো, ও প্রিয়, ও প্রিয়। গানটা গাইতে গাইতেই আস্তে আস্তে একদম পিয়াসার কাছে এসে দাঁড়ালো আয়াস। অদ্ভুত লাগছে আজ আয়াসকে পিয়াসার কাছে। গান শেষ করে আয়াস বলল, কি তাকিয়ে আছিস কেন এইভাবে? এসব কি? আয়াস পিয়াসার মাথায় গাঁটটা মেরে বলল। ঢং করিস আমার সাথে? পিয়াসা বোকার মতো তাকিয়ে রইল, ভাবতে লাগলো ঢং কখন করলো সে। আয়াস পিয়াসার এক হাত নিজের নিকটে নিয়ে এসে তাতে একটা বেলি ফুলের মালা গুজে দিয়ে বলল, বউ হবি আমার? পিয়াসা আগের থেকে আরো কয়েক দফা অবাক হয়ে তাকালো। আয়াসের কথাটা তার কাছে যেন নিছক ঠাট্টা বলে বোধ হলো। তার কাছে মনে হচ্ছে আয়াস তার সাথে তামাশা করছে। বিশ্বাস হচ্ছে না তার কথাটা। আয়াস পুনরায় কথাটা বলে উঠল। বউ হবি আমার? এবার পিয়াসার চোখ জলে ভরে উঠল। কিছুটা সত্য বলে মনে হলো এবার তার। আয়াস বিরক্ত হলো, ধমকে সুরে বলে উঠল, প্যান প্যান করছিস কেন? ঘুরে দাঁড়া। কথাটা কানে পৌঁছালো না পিয়াসার। হাঁ করে তাকিয়ে রইল সে। আয়াস নিজেই এবার পিয়াসাকে অন্যদিকে ঘুরে দাঁড় করিয়ে সযত্নে খোপায় মালাটা গুজে দিল। এরপর আবার নিজের দিকে মুখোমুখি দাঁড় করিয়ে বলল, দেখ, তোর ইচ্ছে কিন্তু আমি পূরণ করেছি। তুই চেয়েছিলি না কেউ তোর খোপায় বেলি ফুলের মালা গুজে দিয়ে প্রেম নিবেদন করুক? আমি অবশ্য আগেই করে ফেলেছি। ব্যাপার না, একই হলো না? কথাটা বলেই খুব সুন্দর করে হাসলো আয়াস। সেই হাসি দেখে মরে যেতে ইচ্ছে হলো পিয়াসার। এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। আয়াস সামনে থেকে দুহাত পিয়াসার কাঁধে রেখে নিজের কিছুটা কাছে টেনে নিয়ে আসলো ওকে। বলল, কি তাকিয়ে আছিস কেন? পছন্দ হয়নি? কানের কাছে গিয়ে ফিসফিস দিয়ে বলল, আমাকে? আয়াসকে চাপটে জড়িয়ে ধরল পিয়াসা। আয়াসও ধরল শক্ত করে। কিছুটা সময় পার হলো এভাবে। জড়িয়ে ধরে থাকা অবস্থায় আয়াস বলল, তোর জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। আয়াসকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে পিয়াসা বলল, কি সারপ্রাইজ গিফট? আয়াস পিয়াসাকে দাঁড়াতে বলে কোথাও একটা চলে গেল। ফিরে এলো ক্ষণকাল পর। পিয়াসার হাতে গিফটটা ধরিয়ে দিয়ে বলল, খুলে দেখ। পিয়াসা আয়াসের দিকে সেকেন্ড কয়েক তাকিয়ে র্যাপিং পেপারের মোড়ানো গিফটটা নাড়িয়ে চাড়িয়ে দেখতে লাগলো। আয়াস তাড়া দিতেই খুলে ফেলল সে। সেখানে কিছু রঙিন কাগজ পাওয়া গেল। মোমবাতি আর প্রদীপের আবছা আলোয় দেখতে পেল কিছু লেখা আছে তাতে। উত্তেজনায় পড়তে শুরু করলো সে। প্রথম 2-3টে শব্দ উচ্চারণ করতেই চোখ বড় বড় করে তাকালো সে আয়াসের দিকে। এটা তো তারই লেখা চিঠিগুলো। আয়াস কিভাবে পেল? ভাবনায় পড়ে গেল সে। আয়াস মিটিমিটি হাসছে। পিয়াসা শব্দ করে বলে উঠল, চিঠিগুলো কোথায় পেয়েছিস তুই? সে কথার উত্তরে এবার কিছুটা শব্দ করেই হেসে উঠল আয়াস। পিয়াসা অসহিষ্ণু হয়ে এবার আয়াসের হাত টেনে টেনে বলল, হাসবি না একদম, বল কিভাবে পেয়েছিস? আয়াস হাসি থামিয়ে বলল,
আচ্ছা বলছি, ছাড় এবার। পিয়াসা হাত ছেড়ে দাঁড়ালো। আয়াস বলতে শুরু করলো, চিঠিগুলো পেয়েছি আরও 2 দিন আগে। তুই হয়তো ভুলে চিঠিগুলো তোর টেবিলের উপর রেখে কোথাও একটা চলে গিয়েছিলি। ঠিক সেই সময়টা আমি তোর রুমে আসি। এসে দেখি টেবিলের ওপর সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। বইগুলো গুছিয়ে রাখার জন্যই টেবিলের কাছে যাই আমি। আর তখনই আমার চোখ পড়ে তোর লেখা চিঠিগুলোর ওপর। বাপরে, তোর মনে যে আমাকে নিয়ে এত কিছু চলছিল, চিঠিগুলো না পড়লে তো জানতেই পারতাম না। এত ভালোবাসা রাখিস কই? হুম। আয়াসের কথায় পিয়াসা লজ্জা পেল খানিকটা। বলল, এটা ঠিক না। তুই না বলে আমার চিঠি কেন পড়েছিস? উত্তেজনায় পড়েছি রে। তবু পড়বি কেন তুই? আচ্ছা, সরি। হুম। আয়াস পিয়াসাকে পিছু থেকে জড়িয়ে ধরে বলল। ছাদটা কেমন সাজানো হয়েছে বললি না তো? পিয়াসা চাপা হাসি হেসে বলল, সুন্দর। আয়াস পিয়াসাকে ছেড়ে বলল, জানিস এই মোমবাতিগুলো জ্বালাতে কত ব্যাগ পেতে হয়েছে আমাকে। সালার যতবারই জ্বলাই ততবারই নিভে যাচ্ছিল। দেখ এখনো কতগুলো নিভে গিয়েছে। আয়াসের কথার ভঙ্গি দেখে হাসলো পিয়াসা। বলল, ফোনে তুই আমাকে মিথ্যে কথা কেন বললি? আরে ওগুলো না বললে তো তুই সন্দেহ করতি। সব কিছুতেই তো তুই আবার সন্দেহ করিস। তাছাড়া রাতুলের বিষয়টা মিথ্যে বলিনি। ও কিন্তু আসলেই তোকে পছন্দ করে। তোকে বলেছে উনি? সরাসরি বলেনি, কিন্তু ওর ভাবভঙ্গিতে বোঝা যায়। তাছাড়া মাঝে মধ্যেই তোর সম্পর্কে খোঁজ খবর নেয়। ছেলে কিন্তু ভালোই। পিয়াসা মুখ বাঁকা করে বলল, তুই আরো ভালো। হেসে ফেলল আয়াস। এরপর ছাদের মাঝ বরাবর শুয়ে পড়ল সে। পিয়াসাকেও টেনে নিজের হাতের ওপর শুয়ে দিল। পিয়াসার সব কিছু যেন কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে সে কোনো ঘোরের মতো পড়ে আছে। আয়াস বলল, আজকের চারটা দেখেছিস? পিয়াসা আয়াসের থেকে চোখ সরিয়ে নিয়ে আকাশপানে তাকালো। তারপর অস্পষ্ট স্বরে বলল, হুম, মেঘে ঢাকা চাঁদ। হুম। দীর্ঘ সময় তারা তাকিয়ে রইল সেদিকে। পিয়াসা খানিকটা উঁচু হয়ে আয়াসের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে বলল, বাসের সবাইকে কি বলবি? আয়াস তাকালো, চুপ করে রইল কিছুক্ষণ। বলল, তা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি আছি তো। পিয়াসাকে বুকে জড়িয়ে নিয়েই উঠে বসল সে। ঠাট্টার ছলে বলল, শোন, এখন থেকে আমাকে আর তুই তুকারি করবি না। আপনি বলে সম্বোধন করবি। আর হ্যাঁ, একদম আমার নাম ধরে ডাকবি না। খবরদার স্বামী বলে ডাকবি, বুঝলি? বলে উচ্চস্বরে হেসে উঠল আয়াস। সেই হাসির শব্দ আছড়ে পড়ল ছাদের চার কোণে। পিয়াসা মুগ্ধ দুটি নয়ন নিয়ে তাকিয়ে রইল সেই হাস্যোজ্জ্বল মুখখানার দিকে। হাসলে ভারী সুন্দর লাগে আয়াসকে। পিয়াসার তখন চোখ সরানোই দায় হয়ে যায়। বুকের মধ্যে কাঁপন অনুভব হলো তার, ভালোবাসার কাঁপন। 1 সপ্তাহ পর, আজ প্রায় অনেক দিন পর লিখতে বসলো পিয়াসা। বেশি কিছু লিখতে ইচ্ছে হলো না তার, জাস্ট কিছু কথা লিখল পিয়াসা। প্রিয় তুই, শোন, আমি কিন্তু তোকে আপনি করে একদম ডাকতে পারবো না। তুই আমার কাছে তুই হয়েই রয়ে যাবি সারা জীবন। এই 1 সপ্তাহ আপনি বলা নিয়ে প্রচুর জ্বালিয়েছিস তুই, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো। কোনো আপনি ডাকবো না তোকে। তুই বলাতে যেই ভালোবাসা খুঁজে পাই আমি, আপনিতে সেটা খুঁজে পাই না। তাহলে কেন আপনি ডাকবো বলতে পারিস? যাই হোক, আজকাল তোর জ্বালানাতেও অদ্ভুত ভালোবাসা খুঁজে পাই। জানিস তো, এখন আর কষ্ট হয় না। তোর ভালোবাসা পেয়েছি এটা ভেবেই শান্তি পাই।
দেরি করে হলেও তোর ভালোবাসা যে পেয়েছি তাতেই নিজেকে ধন্য মনে হয়। নিজেকে পৃথিবীর সব চাইতে সুখী মানুষদের মধ্যে একজন মনে হয়। ইতি, তোর বিয়ে না করা বউ।